আসলে আমার বাবা তো নিজের মতো কাজ করে যেতেন। Exercise is my daily routine. Running is a good way to start my day. আসলে আমার বাবা তো নিজের মতো কাজ করে যেতেন। উনি কখনো চিন্তা করতেন না যে আমাকে বিশেষ কোনো পুরস্কার পেতে হবে। সেভাবে উনি কখনো কাউকে কিছু বলতেন না, কিন্তু অনেকেই উনাকে পুরস্কৃত করতেন। বাবা মারা যাবার পরে উনার বন্ধুরা, তারপর উচ্চারণ ব্যান্ডের সদস্যরা, ওনার ফ্যামিলির বড় ভাইরা, ওনারা বললেন যে তাকে 21শে পদক দেওয়া উচিত ছিল, 21শে পদক পায়নি। তখন ওনার বন্ধু ফকির আলমগীর আঙ্কেল উনি বললেন যে উনি 19 বছর আগে পেয়েছেন 21শে পদক। উনি বললেন যে উনি চেষ্টা করবেন 21শে পদক ওনাকে এবার পাওয়াই ছাড়বেন। তো ওনারা সবাই মিলে চেষ্টা করেছেন যে মারা গেছেন তাও ওনার সম্মান বজায় রাখতে। এর জন্য ওনার এই 21শে পদকটা অর্জন করার জন্য ওনারা চেষ্টা করেছেন এবং আল্লাহর রহমতে 21শে পদকটা অর্জন হয়েছে। আর সেটা আমাদের প্রধানমন্ত্রী, বর্তমানে যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার হাত দিয়েই আমরা 21শে পদকটা পেয়েছি। আর এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন আমাদের এই সময়ের সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর আঙ্কেল। উনিও আমাদের আত্মীয়। আর ফকির আলমগীর আঙ্কেল আমার বাবার বাল্যবন্ধু এবং সহমুক্তিযোদ্ধা, এবং ওনারা একসাথে এক ব্যান্ডে সঙ্গীত শিল্পী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। জীবনের সব কিছুতেই বন্ধু হিসেবে ফকির আলমগীর আঙ্কেল আমাদের পাশে ছিলেন, আমার বাবার পাশে ছিলেন। এমনকি যখন আমার বাবা অসুস্থ ছিল তখনও উনি পাশে ছিলেন। এমনকি আমার বাবা মারা যাওয়ার পরও উনার মিলাদ করতে হবে বা ওনার কুলখানি করতে হবে। যখন অসুস্থ ছিলেন ওনার রক্ত দরকার ছিল, রক্ত জোগাড় করার জন্য ডোনার জোগাড় করে নিয়ে গিয়েছিলেন। এমনকি ওনাকে পুরস্কৃত করতে হবে, এই পুরস্কারটা উনি পাননি, 21শে পদকটা পেতে হবে, এটা উনি উদ্যোগ নিয়েছিলেন। কাগজপত্র নিয়ে উনি জমা দিয়েছেন, ফর্ম ফিল আপ করে আসাদুজ্জামান নূর সংস্কৃতি মন্ত্রী যিনি, ওনার কাছে জমা দিয়েছিলেন। এবং এবার সম্ভব হয়েছে 2019 সালে আমার বাবাকে মরণোত্তর সংস্কৃতি বিভাগ থেকে 21শে পদক দেওয়া হয়েছে। ওরে সালেকা ওরে মালেকা ওরে সালেকা ওরে মালেকা ওরে ফুল বানো পারলি না বাঁচাতে ওরে সালেকা ওরে মালেকা। বাবার সাথে স্মৃতি, অনেক স্মৃতি, যেগুলো বলা শুরু করলে শেষ হবে না। আর অল্প সময়ের মধ্যে বাবাকে নিয়ে বলতে গেলে বিশেষ উল্লেখযোগ্য কিছু স্মৃতি, যেটা যে ছোটবেলায় আমার ছোট ভাই বোন হৃদয়, রিমা, মানে হৃদয় খান, অরণি খান, আমার ছোট ভাই বোন, ওরা বাবার দুই কোলে উঠতো একসাথে, একজন ডান দিকে উঠতো, একজন বাম দিকে উঠতো। তো তখন বাবা বলতেন কি আমার কাঁঠাল গাছে 2টা কাঁঠাল হয়েছে। তো আমি বলতাম কি আমি বাদ যাবো কেন, আমিও উঠবো, আমি আবার পিঠে উঠতাম। ছোটবেলায় এটা আমাদের একটা মজার স্মৃতি। আর বাবার সাথে মাছ ধরতে যেতাম, ছোটবেলায় বাবার সাথে মাছ ধরতে যেতাম, বিশেষ করে বন্যা যখন হইতো তখন মতিঝিলের ওই সাইডে, তারপরে হিন্দু বাড়ির ঘাটে, সেখানে আমরা মাছ ধরতে যেতাম। নিজে হাতে বাবা মাছ ধরতেছে, আমরা তার সাথে দেখতেছি, মাছের খাবার ছিপে লাগাই দিচ্ছি, আর নিজে হাতে ধরে আনা মাছ বাসায় রান্না করে খাওয়া হচ্ছে। অনেক সময় বাবা ছিপ ফেলে মাছ ধরছে বলে ছিপ টান দিলে দেখা যেত যে কচ্ছপ উঠে আসছে। তখন আমরা আবার খুব মজা পাইতাম, কচ্ছপ আসছে, ওই কচ্ছপটাকে আবার বাবা পুকুরে ছেড়ে দিতেন। তো বাবা মাছ ধরতে পছন্দ করতেন। আর এছাড়া বাবার সাথে সাঁতার কাটতে যেতাম, আমরা 3 ভাই বোন সুইমিং পুলে যেতাম। আমাদের ঢাকা স্টেডিয়ামের যে সুইমিং পুল, সেখানে আমরা যে সাঁতার কাটতাম। রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা তার কাঁদে, ছেলেটি মরে গেছে, আরে ভাই বাংলাদেশ। বাবা তো ছোটবেলা থেকেই তরুণ প্রাণ, আত্মিক শক্তিতে ভরপুর একজন, মানে খুব স্পিরিচুয়াল, মানে এনার্জেটিক একজন ব্যক্তিত্ব। তো বাবা খেলাধুলা খুব পছন্দ করতেন আর এক্সারসাইজ করা খুব পছন্দ করতেন। উনি খুব টাইমলি চলতেন, সকালবেলায় ঘুম থেকে উঠতেন ভোরে,
সময় মতো নাস্তা করতেন, মর্নিং ওয়াক করতেন, তারপর উনি বাজার করতেন নিজে হাতে, অনেক সময় নিজেই কিছু রান্না করতেন ওনার পছন্দ মতো। তারপর উনি সুইমিং করতে যেতেন, তারপরে খাওয়া দাওয়ার পরে বিকালবেলায় উনি আবার মাঠে যেতেন, ওখানে ছেলেদের সাথে উনি ক্রিকেট খেলতেন, ফুটবল খেলতেন, এমনকি মূল প্লেয়ারদের সাথেও উনি খেলেছিলেন ঢাকা স্টেডিয়ামে। আমি বাংলাদেশের আজম খান, বাংলাতে গাই পপ গান, জারি সারি ভাটিয়ালি এক মায়ের সন্তান। বিশেষ করে উনি ক্যাটফিশ জাতীয় মাছ খেতে পছন্দ করতেন, আর শাকসবজি, ফলমূল, মাছ, মাংস, দুধ, ডিম, ফ্রেশ খাবার, বাসায় করা ফ্রেশ খাবার দাবার খেতে বেশি পছন্দ করতেন। বাইরের রিচ ফুড বা ফাস্ট ফুড, চাইনিজ ফুড এইসব উনি বেশি একটা পছন্দ করতেন না। উনি বাসায় তৈরি করা খাবার বেশি পছন্দ করতেন। আমি যখন ছোট তখন থেকেই দেখেছি যে বাবা স্টেজে প্রোগ্রাম করেন, গান করেন। আমার বাবা একজন সঙ্গীত শিল্পী, আর ওনার অনেক ভক্ত। ওনার যে মানে পপুলারিটি, সবাই ওনাকে এত ভালোবাসে, পছন্দ করে। স্টেজে উঠে যখন মানে উনি গান করছেন, তখন দেখতাম যে ভক্তরা উঠে সব দাঁড়িয়ে নাচতেছে, ওনাকে আরও গান শুনবে রিকোয়েস্ট করতেছে, এসে ওনার পায়ে পড়তেছে, ওনাকে সালাম করতেছে, বুকে জড়ায় ধরতেছে, ফুলের মালা পরায় দিচ্ছে। এই যে একটা ভক্তদের ওনার প্রতি ভালোবাসা, এটা টিকে থাকুক, এটা চাই আমরা। হ্যাঁ, বিদেশেও কিন্তু ওনার, দেশের মানুষ যেমন ওনার গান খুব পছন্দ করে, বিদেশেও কিন্তু ওনার অনেক পপুলারিটি। উনি 1993 সালে আমেরিকায় গিয়েছিলেন। তো আমেরিকায় যে উনি গান করলেন, সেখানে খুব মানে সাড়া জেগেছে, সবাই খুব পছন্দ করেছে, খুব ভালো প্রোগ্রাম হয়েছিল। তো ওখানে যে ওনার এত ভালো লেগেছিল, ওখানের যে পরিবেশ, সেটার দ্বারা উনি বেশ প্রভাবিত হয়েছিলেন। এবং ফিরে আসার পরে আমি দেখলাম যে আমার বাবার অনেক পরিবর্তন। উনি আসার পরে বেশ কিছু ইংলিশ শব্দ, কথাবার্তা বলতেন। আর উনি আগে থেকেই, উনি অল্প বয়স থেকে ইংরেজিতে গান, গিটারে প্র্যাকটিস করতেন, এবং সেই ভালো লাগা থেকেই উনি চেষ্টা করেছিলেন যে বাংলা ভাষায় পপ স্টাইলে গান করার, বা যে উন্নত মানের বাদ্যযন্ত্রের সাথে গান করার। তার সেই ভালোবাসা এবং সেই ইচ্ছা দিয়েই উনি বাংলা ভাষায় পপ সঙ্গীত করেছিলেন, উচ্চারণ ব্যান্ড করেছিলেন। এবং তার থেকে অনেক গান এসেছিল। আমার চাচা যে আলম খান, উনি হচ্ছেন এই পপ সম্রাট আজম খান, আমার বাবার এই পপ সঙ্গীত শিল্পীর জনক। উনি তাকে উৎসাহ দিতেন, আমার চাচা আলম খান। উনি তাকে উৎসাহ দিতেন, তাকে গানে সাহায্য সহযোগিতা করতেন। দুই ভাই মিলে পরামর্শ করে গান করতেন। এবং আপনি কি প্রচুর বোনাস এবং খেলার জন্য সতীশ জয়সু একটি বৈধ সাইট খুঁজছেন? 6600Z এই অ্যাপটি দেখুন। দুই ভাই মিলে পরামর্শ করে গান করতেন। এবং অনেক গান আছে, আমার চাচার অনেক গান আছে উনি করেছেন। এমনকি আমার চাচার বড় ছেলে আরমান খান, উনিও গান করেন। ওনার করা কিছু গানও আব্বু করেছেন, তখন ওনার অবশ্য বয়স হয়ে গেছে। ওনার অনেক গান আছে যেগুলো আমারও খুব প্রিয়। তো আমেরিকা থেকে ফেরত আসার পরে আব্বু এখানে আবার একটা অ্যালবাম করলেন ওনার জনপ্রিয় গানগুলো নিয়ে। অনেক গেঞ্জি হয়েছে, তখন অনেক কিছু হয়েছে। তো উনি যেটা তখন বলতেন যে আমেরিকা থেকে আসার পরে যে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। উনি ওখান থেকে এসে যেই জিনিসটা উনি ফিল করে এসেছে যে আমেরিকানরা বেশিরভাগই সেলফ ডিপেন্ডেন্ট। উনি বলতেন যে সেলফ হেল্প ইজ বেস্ট হেল্প, মানে তুমি নিজেকে নিজে সাহায্য করো, নিজেকে নিজে উপকার করো, সেটাই সবচেয়ে বড় প্রয়োজন। তারপরে তুমি অন্যদের কাছে এক্সপেক্ট করবা যখন তোমার আর অন্যদের হেল্প দরকার, কিন্তু সবার আগে নিজে নিজেকে হেল্প করো, তারপরে অন্যদের। ওনার যে গানগুলো, আমরা চাই যে এগুলো সংরক্ষিত থাকুক। আমরা চাই যে ওনার গানগুলো সংরক্ষিত থাকুক ভালো মতো। ক্যাসেট সিডি যা হয়েছে, বা ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইটে যেগুলো আছে, বা বিশেষ চ্যানেলে, বিভিন্ন রেডিওতে, সব জায়গায় ওনার গানগুলো যাতে সুন্দরভাবে সংরক্ষিত থাকে।
এবং ওনার ভক্ত যারা আছে, ওনার গান যারা ভালোবাসে, ওনার ব্যান্ড বা অন্যান্য ব্যান্ডের অন্যান্য শিল্পীরাও ওনাকে অনেক ভালোবাসে, ওনার গানগুলো করে। মানুষের মাঝে যাতে গানগুলো বেঁচে থাকে, সবাই যাতে সুন্দর করে গানগুলো করে, এবং যারা গানগুলো শুনবে, যারা গানগুলো করছে, তারা যেন শুনতে পায় যে গানগুলো খুব সুন্দর লাগে, তাদের কাছে ভালো লাগে। আলালো দুলাল, আলালো দুলাল, আলালো দুলাল, আলালো দুলাল, তাদের বাবা হাজি জান। আমি গান শেখা প্রথম মূলত আমার বাবার কাছ থেকেই। আমার বাবার কাছে এক সময় আমি গিটারে কর্ড ধরতাম, বাবা গিটার কর্ড ধরা আমাকে শেখাতেন, বাবা আর বাবার এক বন্ধু গ্যাব্রিয়েল আঙ্কেল। বাবার গান দিয়েই শিখতাম গিটারে গান করা। আর তখন বাবার বিশেষ একটা গান আছে, আয়ুব বাচ্চু আঙ্কেল করেছিলেন, এমনি চলে যাব বহু দূরে, দূর থেকে আরো দূরে, আর তো দেখা হবে না। সেই গানটাও আমি করতাম গিটারে। তো ওই গানটা বাবা করেছিলেন, গানটা অনেক ওই গানটা আমার খুব প্রিয়, মানে খুব সুন্দর গানটা। যখন আয়ুব বাচ্চু আঙ্কেল করেছে, বাবা প্র্যাকটিস করতেন, তখন আমি শুনতাম যে গানটা খুব সুন্দর। আবার বাবা, আমি দোয়া করতাম যে বাবা খুব সুন্দর করে গানটা করে। যখন ক্যাসেটে গানটা করলেন, তখন দেখলাম যে খুব সুন্দর হয়েছে গানটা, খুব ভালো লাগে শুনতে। আবার আমিও গিটারে ওই গানটাই প্র্যাকটিস করতাম। জেগে জেগে কত কথা আমি ভাবি। গানটা আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, তখন আমার ইউনিভার্সিটির টিচার স্টুডেন্টরা জানতেন যে আমি বাবার গান কিছু পারি, গিটারে করি। তখন তারা অনুরোধ করলেন যাতে আমি ওনাদের একটা কালচারাল শো হবে ইঞ্জিনিয়ারিং স্টুডিওতে, ওখানে যাতে আমি গান করি। তখন আমি বাবার এমনি চলে যাব বহু দূরে, দূর থেকে আরও দূরে, এই গানটা আয়ুব বাচ্চু আঙ্কেলের করা, এটা আমি করি ইঞ্জিনিয়ারিং স্টুডিওতে, প্রথম আমার স্টেজ পারফরমেন্স। আর তখন যখন আমি গানটা করলাম, আমি ভাবতেও পারিনি যে অডিয়েন্স এত পছন্দ করবে। সবাই বলে উঠলো ওয়ান মোর, ওয়ান মোর। মানে আমার জীবনে এটা একটা প্রথম একটা স্মৃতি, প্রথম একটা পারফরমেন্সে যে অডিয়েন্স এত পছন্দ করলো আমার গানটা, বললো ওয়ান মোর, ওয়ান মোর, মানে আবার শুনবে, তারা আরও গান শুনতে চায়। তো ওইখানে সময়টা সীমিত ছিল বলে আর করা হয়নি, কিন্তু আমি ভালো কিছু গান পেলে হয়তোবা ভবিষ্যতে করতে পারি। এমনি চলে যাব বহু দূরে, দূর থেকে আরো দূরে, আর তো দেখা হবে না। এমনি চলে যাব বহু দূরে, দূর থেকে আরো দূরে, আর তো দেখা হবে না। চলতে যে চলার পথে কেন যে দেখা হয়ে গেল, চলতে যে চলার পথে কেন যে দেখা হয়ে গেল, তুমি তো কিছু বোঝো না, বুঝেও কিছু বলো না, আর তো দেখা হবে না। এমনি চলে যাব বহু দূরে, দূর থেকে আরো দূরে, আর তো দেখা হবে না। এই গানটা মানে এখন আয়ুব বাচ্চু আঙ্কেল এবং আমার বাবা আজম খানের স্মৃতিচিহ্ন হয়ে আছে। মানে এই গানটা এখন, মানে তখন যখন গানটা শুনতাম, তখন তো ওই গানটা এই ফিলটা ছিল না। এখন ওরা দুজনই নাই, এখন এই গানটা যে এমনি তারা চলে গেল বহু দূরে, আর দেখা হবে না।